আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্প মোদির বৈঠক বৃহস্পতিবার, গুরুত্ব পাবে বাণিজ্য ও অভিবাসন। আন্তর্জাতিক এআই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। ছাত্র আন্দোলনে প্রাণ গেছে ১৪০০ জনেরও বেশি মানুষের, বলছে জাতিসংঘ। প্রত্যন্ত অঞ্চলেও ছিল আয়নাঘর, সব খুঁজে বের করার ঘোষণা প্রেস সচিবের। এবং সচিবালয়ের অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্রান্স সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর প্রথম যুক্তরাষ্ট্র সফর। বৈঠকে বাণিজ্য, শুল্ক, অভিবাসন, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য ভারসাম্য আনতে ট্রাম্প ভারতের আমদানি শুল্ক কমানোর দাবি তুলতে পারেন। অন্যদিকে মোদী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিতে পারেন। অবৈধ অভিবাসী ফেরত পাঠানো নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছে। একই সঙ্গে প্রযুক্তি খাতে ভারতীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতে মোদী H-1B ভিসা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানাবেন। এছাড়া যুক্তরাষ্ট্র চাইবে ভারত তাদের কাছ থেকে আরও বেশি তেল কিনুক, যদিও ভারত সস্তায় রাশিয়া থেকে আমদানি করছে। আন্তর্জাতিক ইস্যু, ইরানের চাবাহার বন্দর উন্নয়ন, ইউক্রেন ও গাজার যুদ্ধ, কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এআই উন্নয়নে উন্মুক্ত, অন্তর্ভুক্তমূলক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দেয়া ওই ঘোষণায় ফ্রান্স, ভারত ও চীন সহ ৭টি দেশ স্বাক্ষর করেছে। ঘোষণার সব অংশের সঙ্গে একমত হতে পারেনি যুক্তরাজ্য, তাই তারা শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ উদ্যোগগুলোতে স্বাক্ষর করবে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত বিধিনিষেধ প্রযুক্তির বিকাশকে ধ্বংস করে দিতে পারে। ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ এই সুযোগ নষ্ট করবে না। নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে, যা সরকারি বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয়, যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল। বাংলাদেশের যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, গুম কমিশন রিপোর্ট অনুযায়ী এবং নিরাপত্তা বাহিনী যে তদন্ত করেছে তার ভিত্তিতে ধারণা করা যায় যে সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে এবং এটা আরও বের হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল। হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে, গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত ছিল। তার নির্দেশেই এগুলো হয়েছে। তিনি বলেন, আমরা ৩টি লোকেশনে আয়নাঘর পরিদর্শন করি, তার মধ্যে 2টি র্যাবের আর একটি ডিজিএফআই এর।
সেখানে কিভাবে রাখা হতো, নির্যাতন করা হতো, কিভাবে সিন কাটিয়েছেন, কেউ সেখানে 7 থেকে 8 বছর কাটিয়েছেন, তার বর্ণনা আসলে প্রকাশ করার মতো না। এই পরিদর্শনের এগুলো প্রকাশ পায়। প্রধান উপদেষ্টা প্রতিটি স্পটে গিয়েছেন, সেখানে যারা বন্দী ছিলেন তারা তাদের সঙ্গে হওয়া ঘটনাগুলো প্রধান উপদেষ্টাকে বর্ণনা করেছেন। আমরা সেখানে সবাইকে নিতে পারিনি, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা বিটিভির মাধ্যমে সবগুলো ভিডিও করেছি। আমাদের সঙ্গে শুধু 2টি মিডিয়া আউটলেট ছিল। প্রেস সচিব বলেন, আমরা যে জায়গাগুলোতে গেলাম সেই জায়গাগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ইট ভেঙে প্যাসেজ তৈরি করা হয়েছে। পুরো বিষয়টা আসলে লজিস্টিকলি সাপোর্টেড। আমাদের আইডিয়া ছিল, আমরা বিটিভি থেকে 2টি ক্যামেরাম্যান নিয়েছি, পিআইডি থেকে একজন ফটোগ্রাফার নিয়েছি, আমাদের নিজস্ব প্রেস উইংয়ের একজন ফটোগ্রাফার ছিলেন। এছাড়া নিয়েছি আল জাজিরা ও নেত্র নিউজকে। আয়নাঘরের বিষয়ে নেত্র নিউজের যথেষ্ট অবদান আছে, তারা এটি নিয়ে প্রতিবেদন করেছিল, তাই তাদেরকে নিয়েছি। একজন সাংবাদিকও ছিলেন। এর বাইরে আমরা নিতে পারিনি। আসলে লজিস্টিকলি খুব চ্যালেঞ্জিং ছিল। 6 দফা দাবি নিয়ে সচিবালয়ের অভিমুখে অবস্থান নিয়েছে সাবেক বিডিআর সদস্যরা। বুধবার বেলা 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যায় তারা। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে ও জলকামান নিক্ষেপ করেও তাদের আটকাতে পারেনি। বিস্তারিত প্রতিবেদনে। কাশিমপুর কারাগার থেকে 126 জন বিডিআর সদস্য মুক্তি পাওয়ার পরে আবারও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহাল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরতরা। এখানে পুলিশ বাধা দিছে, এরপরে জলকামান নিক্ষেপ করছে। কিন্তু পুলিশ, আমরা তো সাথী ভাই, আমরাও তো একটা ডিপার্টমেন্টে চাকরি করছি, তারাও একটা ডিপার্টমেন্টে চাকরি করে সরকারের অধীনেই। তো তারা কিসের জন্য আমাদের সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করবে? আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আন্দোলনের যৌক্তিক কিছু পয়েন্টের উপরে আমরা নির্যাতিত বিডিআর 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে বিদ্রোহী নামের তকমা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ 6 দফার দাবি জানান তারা। সরকার পক্ষ থেকে কোনো সুরাহা কোনো কিছু দেয়নি, তাই আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য হয় আমরা চাকরিতে পুনর্বহাল হব, আর নাহলে কাপড়ের কাপড় নিয়ে আসছি, আমরা শহীদ হয়ে চলে যাবো। কাপড়ের কাপড় পরে আমরা আসছি এই কারণে যে আমাদের মৃত্যু তো একবার হয়েছে 2009 সালে। আমাদের মৃত্যু থেকে তো কোনো ভয় নাই। সরকার যদি আমাদের দাবি দেওয়া না মানে তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার সহ চাকরিচ্যুতদের কাফনের কাপড় পরে সড়কে বসে থাকতে দেখা যায়। বিডিআর কল্যাণ পরিষদ ব্যানারে এই কর্মসূচি পালন করছে আন্দোলনরতরা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির নয়া কমিটি এবং নিউ ইয়র্কে সুরঞ্জিত সেনগুপ্তের 8ম মৃত্যুবার্ষিকী পালিত। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার নিউ জার্সির ইউনিয়ন এভিনিউর রালফ পিকোলাস পিৎজা শপে অনুষ্ঠিত সাধারণ সভায় মোহাম্মদ এ রহমান মাসুমকে সভাপতি, শাহজাহান হান্নান সাজুকে সাধারণ সম্পাদক ও শহীদুল ইসলাম হাফিজকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মমিনুর রহমানের আহ্বানে উপদেষ্টা খলিলুর রাজা চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার আব্দুল মালিকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি মোহাম্মদ এ রহমান মাসুম ও সাধারণ সম্পাদক শাহজাহান হান্নান সাজু তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রদ্ধা ভালোবাসায় পালিত হয়েছে সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের 8ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ পার্টি হলে স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ডক্টর দিলীপ নাথ।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, টেক্সাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিম নেহাল। সভায় বক্তারা সুরঞ্জিত সেনগুপ্তের আদর্শিক রাজনীতিকে অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।